আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন জানাও। জি ভাইয়া। আচ্ছা, ওকে ফাইন। দেখো, এবার আমরা দেখবো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে, এগ্রি মানে কি? এগ্রি মানে কারোর সাথে রাজি হওয়া, কারোর সাথে রাজি হওয়া, একমত হওয়া। আর এগ্রিমেন্ট মানে চুক্তি। আমরা চুক্তি কখন করি? জি। যখন কারোর সাথে রাজি হই, যখন হচ্ছে কোন একটা মানে বিষয়ে আমরা একমত হই, তখন হচ্ছে আমরা চুক্তি করি। সো এগ্রিমেন্ট মানে চুক্তি বা একমত বা মিল, এগুলা। অ্যাফার্মেটিভ মানে হা বোধক, নেগেটিভ মানে না বোধক। তার মানে না বোধক মিল, হ্যাঁ, অথবা হা বোধক মিল। মানে ধরো, তোমার এক ফ্রেন্ড বললো যে আমি সকাল থেকে কিছুই করি নাই, তুমি বললা আমিও। মানে জাস্ট তুমি বললা আমিও, হ্যাঁ। মানে সে বললো যে আমি সকাল থেকে কিছুই পড়ি নাই, তুমি বললা আমিও। তার মানে কি? তুমি কি বুঝাইলা? তুমি বুঝাইলা যে আমিও সকাল থেকে কিছুই পড়ি নাই, সে যেটা করছে তুমিও। তার মানে মিল, মিল। ওকে। তারপরে সে বললো যে হচ্ছে আমি প্রত্যেকদিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি বললা আমিও। তার মানে কি? তুমিও ওর সাথে মিল হইলা, তুমিও তার সাথে মানে একমত হইলা। সো মিল, বুঝছো? এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ মিল বা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর যেটা হচ্ছে না বোধক দেয়, যেমন আমি সকাল থেকে কিছুই পড়ি নাই, না বোধক দিচ্ছে, তুমি বললা আমিও। তার মানে ওটা হচ্ছে মিল, নেগেটিভ দিক থেকে মিল। সো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট এগুলাই, বুঝছো? বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ, পূর্বের বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাইলে তাইলে প্রথমে একটা সো বসবে, প্রথমে একটা কি বসবে? সো। দেন হচ্ছে একটা ভার্ব নিবে, ভার্ব। দেন হচ্ছে যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিবে, যে কোনো একটা ভার্ব নিবে। ভার্ব নেওয়ার পর পরবর্তীতে একটা সাবজেক্ট আসবে, পরবর্তীতে একটা সাবজেক্ট আসবে। এই সাবজেক্ট অনুসারেই এই ভার্বটা আসবে, ঠিক আছে? এই সাবজেক্ট অনুসারেই। সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তার মানে প্রথম তুমি যেটা খেয়াল করবা, সেটা হচ্ছে বাক্যটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, প্রথম এটা খেয়াল করবা। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, you will have to follow these rules. The rule is you will have to use first of all so, then uh, then an auxiliary verb according to the subject. The subject will be pronoun, most probably pronoun. বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন। জি সো ভাইয়া। প্রথম দেখবা সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, দেখো এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? এতটুকু কি অ্যাফার্মেটিভ জি। সেন্টেন্স না? জি ভাইয়া। অ্যাফার্মেটিভ। সো তুমি কি করবা? কোমার পরে, এই যে কোমায়ের পরে, কোমায়ের পরে তুমি হচ্ছে একটা সো নিবা, এই যে একটা সো নিবা। দেন হচ্ছে যে কোনো একটা ভার্ব নিবা, যে কোনো একটা ভার্ব নিবা, একটা অক্সিলারি ভার্ব নিবা। ওই ভার্বটা এই যে এই সাবজেক্ট অনুসারে হবে, এই সাবজেক্ট অনুসারে হবে। সো এখানে হ্যাজ দিলে কি বাক্যটা হইতো? মানে এই যে এখানে যে হ্যাভ আছে, হ্যাভের জায়গায় হ্যাজ দিলে কি বাক্যটা কারেক্ট হইতো? না ভাইয়া। কেন? সেন্টেন্সের হ্যাভ অনুযায়ী। রাইট, কারণ এখানে আয়ের সাথে তো হ্যাজ হয় না, আয়ের সাথে হ্যাভ হয়, তাই না? সাথে হ্যাভ হয়। জি ভাইয়া। হয়। তো এটাই। তার মানে বুঝতে পারছো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? বুঝতে পারছো? প্রথমে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, একটা সো বসবে, দেন হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, আর অক্সিলারি ভার্বটা কি অনুসারে হবে? পরবর্তী সাবজেক্ট অনুসারে। তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, তুমি অপশনেই পায়ে যাবা, অপশনে অ্যান্সার পায়ে যাবা। মানে কোন অক্সিলারি ভার্ব নিবা এটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি অপশনে অ্যান্সার পায়ে যাবা। বুঝছো? তারপরেও যদি চিন্তা করো, দেখো এখানে যে অক্সিলারি ভার্বটা বসছে, হ্যাভ কেন বসছে, অন্য কিছু কেন বসে নাই? এই যে দেখো এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে না? জি ভাইয়া। তো এই জন্য বসছে। আবার এইদিকে দেখো, এখানে হচ্ছে এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে, মানে হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে এখানে এম ও হবে না, ইজ ও হবে না, হ্যাভ ও হবে না, কারণ এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই ডু ডাস অথবা ডিড হবে।
ডু অথবা ডাজ হবে। তো এখানে আয়ের জন্য ডু ভাইয়া হয়েছে। ডাস কেন হইলো না? ডাস, ডাস কেন হইলো না? হ্যাঁ। ওকে, এটাই আমি আয়ের সাথে বলতেছিলাম, কি দাস হয়? এটাই আমি এতক্ষণ থেকে বলতেছিলাম। ভালো কোশ্চেন। দেখো, এই যে দেখো আই যে আছে, আয়ের সাথে কি ডাজ হয়? তুমি কি বলো আই ডাজ দা ওয়ার্ক, জি না। নাকি কি বলো না, জি আই আই না ডু ডু ভাইয়া। দা দা ওয়ার্ক। ওয়ার্ক? আই ডু দা ওয়ার্ক। তুমি কি বলো হি ডু দা ওয়ার্ক? কি বলো হি ডাজ দা ওয়ার্ক? That's the word. হ্যাঁ, ই ডাস দা। সো এইখানে দেখো আই যেহেতু আছে, আয়ের সাথে তো ডাজ হবে না। সে যাও, আমরা তো এটা বলি না, আমরা বলি সে যায়। আমি যাই, আমি এটা বলি, আমি তো বলি না আমি যাও, আমি তো এটা বলি না, তাই না? সো ইংরেজিতেও সেম, আয়ের সাথে ডাজ হবে না, আয়ের সাথে ডু হবে। বুঝছো? হ্যাঁ। গুড। তাইলে এবার বলো, 1 নাম্বারটা আনসার করো। সি নাম্বার। প্রথমে দেখো বাক্যটা অ্যাফার্মেটিভ না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই পাশে এসে আমাদের প্রথমে একটা সো নিতে হবে। ওকে, সো নিলাম। তো তারপর একটা সো অক্সিলারি। নিলাম, একটা সো নিলাম। তারপর একটা অক্সিলারি ভার্ব। দেখো তো এখানে কি অক্সিলারি ভার্ব নিছে? না জি না ভাইয়া। জি না। তার মানে এটা বাদ। এটা কি অক্সিলারি ভার্ব নিছে? না। এটাও বাদ। এবারে দুইটা থেকে দেখবো। এইখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, তাই না? জি ভাইয়া। এখানে ইজ আছে, সো আমাদেরকে এখানে ইজি নিতে হবে। সো এটা। তারপরে হচ্ছে 2 নাম্বারটা বলো। হি ডি। ইজ ডি আ নাম্বারটা। পেইন্টার। And so is he. ডি। সো ইজি। Is he. এই নাম্বারটা হবে। 2 নাম্বারটা প্রথমে একটা সো, প্রথমে হচ্ছে একটা সো। ওকে, প্রথমে একটা সো, প্রথমটা হচ্ছে বাদ, কারণ প্রথমে সো নাই। দ্বিতীয়টাও বাদ, প্রথমে সো নাই। প্রথমে একটা সো, তারপর একটা অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব না বসে হি বসছে, তার মানে এটাও বাদ, 2 নাম্বার। 3 নাম্বারটা বললো ইউ লাইক চকলেট এন্ড ড্যাশ। ডি হবে। সো এই ডু Or নাম্বার do আই। হবে I? ভাইয়া। ডি নাম্বার। এই নাম্বার হবে। দেখছো একদম সহজ না, কিন্তু পরীক্ষাতে আসলে এগুলো উল্টাপাল্টা করবো। পরীক্ষাতে আসলে এগুলো এটাই ঠিক উল্টাপাল্টা ভাইয়া। করবো। এই জন্য মানে বেশি বেশি দেখতে হবে। ধরো আমার কাছে যদি ইংরেজি তুমি একটা কোশ্চেন এখন দাও, আমার চিন্তা করতে হয় না যে এটা কোন টপিক থেকে আসছে, এটা নাউন থেকে, প্রোনাউন থেকে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে, প্রিপোজিশন থেকে, কোন জায়গা থেকে চিন্তাই করতে হয় না। মানে অটোমেটিক্যালি আনসার চলে আসে। কিভাবে? এই যে দেখতে দেখতে, প্র্যাকটিস করতে করতে। বুঝছো? জি ভাইয়া। ওকে, দেখো বাক্যটা যদি নেগেটিভ হয় সেম কাজ। বাক্যটা যদি নেগেটিভ হয়, বাক্যটা যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, সেম কাজ। ওইখানে যে সো ছিল ওই জায়গায় নর অথবা নাইদার দেবা। ঠিক আছে, নর অথবা নাইদার, আর বাকি সব সেম। যদি নেগেটিভ হয় ওই জায়গায় সো এর জায়গায় জাস্ট নাইদার অথবা নর দেবা, আর বাকি সব সেম। বুঝো নাই? বুঝছি ভাইয়া। গুড। যদি সেন্টেন্সটা, আমি আবার বলতেছি, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাইলে এই যে আগে যে একটা রুলস দেখাইলাম, যে প্রথমে সো বসবে, তারপরে ভার্ব, একটা অক্সিলারি ভার্ব, দেন তারপর হচ্ছে সাবজেক্ট, subject. ওই সেম ভাবেই এই সো এর জায়গায় জাস্ট নর অথবা নাইদার, নর অথবা নাইদার। কিরকম দেখো, মাই ব্রাদার ডাজ নট লাইক কফি। সো এই যে দেখো ডাজ নট লাইক কফি নেগেটিভ সেন্টেন্স। সো এখানে হবে নাইদার, নর অথবা নাইদার, দেন হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তারপর একটা সাবজেক্ট। তাইলে এবার 1 নাম্বারটা আনসার করো। সি। সি নাম্বার। সেই নাম্বার, প্রথমে একটা নাইদার। প্রথমে একটা নাইদার। ডি নাম্বার এমনি বাদ, সি নাম্বার, বি নাম্বারও বাদ, এ নাম্বার আর হচ্ছে সি নাম্বার হইতে পারে। প্রথমে একটা নাইদার, তারপরে হচ্ছে এই যে এখানে ক্যান নট আছে, ক্যান নট এর জন্য ক্যান, তারপরে আই। এখানে ক্যান নট কেন হইলো না জানো? এ কারণ নাম্বারটা এটা কেন হইলো না? বাক্যটা নেগেটিভ তাই ভাইয়া। নেগেটিভ আছে যেহেতু। নেগেটিভ আছে তাই ভাইয়া। রাইট, রাইট। একবার নেগেটিভ আছে, আর একবার যদি ক্যান নট দেই, দুইটা নেগেটিভ হবে। একজনে কি দুই মানে, একজনের যদি দুই বউ থাকে ঝামেলা হয়ে যাবে না? অফকোর্স। তো ঝামেলা হয়ে যাবে। সেম ভাবে যদি একবার নেগেটিভ আসে আবার যদি নেগেটিভ দাও, দুইটা ঝামেলা হয়ে যাবে, গ্যাঞ্জাম লাগাই দেবে, সংসারে 12টা বাজে। আপনার এক্সাম্পল গুলো ভাই অনেক জোশ ভাইয়া, এক্সাম্পল গুলা। আচ্ছা ঠিক আছে, মনে রাখতে সহায়ক হবে আর কি। ঠিক আছে, 2 নাম্বারটা বললো। কি হবে? সি নাম্বার। সি নাম্বার ভাইয়া। ওকে, কি? সি নাম্বার হবে না এটা? সি তো হবে। সি নাম্বার, প্রথমে একটা নাইদার,
দেন হচ্ছে একটা জি অক্সিলারি ভার্ব এন্ড সাবজেক্ট তো এখানে আছেই, বুঝছো? দেখো, জি জি ভাইয়া। ভাইয়া। এগুলা জি সব ভাইয়া। বিগত সালের বুঝছি প্রশ্ন, ভাইয়া। এগুলা সব বিগত সালের প্রশ্ন, এইভাবে আসবে, এইভাবে আসবে। এখানে তো আমি ঠিকই উত্তর করতে পারি, কিন্তু পরীক্ষার হলে যায় একেবারে মানে মাথাটা একদম বুঝতেই পারি না যে কোথা থেকে আসছে। এটা সমস্যা যেটা সেটা আমি বলতেছি। এইখানে ধরো তোমাকে একটা স্পেসিফিক টপিক, একটা টপিকে দেখাইতেছি, হুম। বুঝছো? এখানে হ্যাঁ, একটা এখানে টপিকে দেখাইতেছি। স্পেসিফিক ভাবে বলা আছে। হ্যাঁ, এখানে রুলসটা স্পেসিফিক ভাবে বলা আছে, একটা টপিকই পড়াই দিছি। আর পরীক্ষার হলে গিয়ে অনেকগুলা টপিক থেকে কোশ্চেন আসে, এজন্য জ্ঞান লেগে যাবে। তোমরা যেটা করবা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রত্যেক দিনই প্র্যাকটিস করবা। যেই জিনিসগুলা দেখালাম এগুলা প্রত্যেক দিনই চোখ বুলাইতে থাকবা, তাইলে দেখবা এগুলা থেকেই কমন আসবে এন্ড আনসার করতে পারবা। আর লাস্টের দিকে গিয়ে তো আমি সব টপিক থেকে এমসিকিউ সলভ করাই দিব, সমস্যা হবে না। সব টপিক থেকে এমসিকিউ সলভ করা দিব, তখন আর সমস্যা হবে না। দেখা যাবে 1 নাম্বার কোশ্চেনটা নিচ্ছি ধরো যে রাইট ফর্ম অফ ভার্বস থেকে, 2 নাম্বারটা নিচ্ছি অনার সাবস্টিটিউশন থেকে, 3 নাম্বারটা নিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, 4 নাম্বারটা নিচ্ছি প্রোনাউন থেকে। সো সব টপিকই তোমার ওইখান থেকে নেব, মানে এক একটা কোশ্চেন এক এক জায়গা থেকে নেব, যাতে করে তোমার ব্রেনটা ওইভাবে ফোকাস করতে পারে, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। Okay. আমাদের আর মানে কয়েকটা ক্লাস হবে। তোমার হচ্ছে গ্রুপ ভার্বস এর হয়তো বা 3-4টা ক্লাস হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 3-4টা, এন্ড হচ্ছে তোমার আর ওয়ান সাবস্টিটিউশনের একটা ক্লাস, মানে ওভারঅল আর ধরো যে 8টা বা 10টা, হুম, 8টা বা 10টা ক্লাস এমনি হবে। তারপরে বাকি যে 15 দিন থাকবে ওই 15 দিন ইনশাল্লাহ আমরা এমসিকিউ সলভ করবো। বুঝতে বুঝতে পারছো? ইনশাল্লাহ। জি ভাইয়া। ভাই আজকে 3 ভার্সনও ছিল। ইনভার্সন অফ ভার্ব, ওইটা হচ্ছে আর ভাইয়া কালকে দেখা দেবো, ক্লাসের শুরুতে আমি বলে আর দিছি, ওইটা হচ্ছে আর আগামীকালকে ভাইয়া দেখাবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি ক্লাস নিছিলেন? আচ্ছা। সাবজেক্ট ভার্ব ঠিক এগ্রিমেন্ট আছে। ক্লাস নিছিলাম, নেওয়া হয়নি মনে হয়। এই নিছিলাম, না ভাই, নেন না এটা। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস নিছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেওয়া হয়নি। হ্যাঁ, এটা ভালো কথা মনে করছো, এটা ক্লাস নিবো ইনশাল্লাহ। তোমাদের যদি আরো কোনো টপিকে সমস্যা ওকে। থাকে না জানাবা। তোমরা যদি না জানাও, ডাক্তারের কাছে গেছো, ডাক্তারকে যদি তোমার কোথায় সমস্যা এটা যদি তুমি নাই বলো, ডাক্তার তোমাকে কি চিকিৎসা করবে? ভাইয়া সবচেয়ে বেশি ইংরেজি টপিকের মধ্যে রাইট ফর্ম ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটাই। আচ্ছা, ওই দুইটা হচ্ছে আমি ওই যে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস নিছি ওইটা দেখবা, পিডিএফ দিছি ওইটা দেখবা, এন্ড হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াই দিব ইনশাল্লাহ, ইজিলি মনে থাকবে। তুমি যদি বুঝতে পারো, আমার ক্লাসগুলো বুঝতে পারো কিনা জানি না, যদি বুঝতে পারো তাইলে কিন্তু সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। এন্ড আমি বোঝানোর জন্য ভাইয়া সর্বোচ্চ বুঝতে হ্যাঁ, তো চেষ্টা পারি। নিশ্চয়ই। করি, আমি বোঝানোর জন্য অনেক মানে উদাহরণ বা গল্প অনেক কিছুই বলি আর কি, বা মনে রাখার জন্য অনেক কিছু বলি, এগুলা অনেকটাই হেল্পফুল হওয়ার কথা। এখন বাকিটা তোমরা কতটুকু বুঝতে পারো, এই টোটালি আপ টু ইউ। না ভাই, আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি অনেক ইজি করে আচ্ছা, বোঝান। ওকে ফাইন। তোমাদের আজকে একটা কবিতা দেখাই, ইংরেজি একটা কবিতা দেখাই, ভালো লাগবে। মানে আমি হচ্ছে তোমার মানে আগে থেকে যে পড়াইতেছি, ধরো আগে যে টিউশন করতাম না, তখন থেকে আর কি আমি যে পড়াই হচ্ছে পড়ানোর বাইরে, এগুলো পড়া, তারপরে বাইরে মানে ওই পাঠ্য বইয়ের বাইরে ওই স্পেসিফিক টপিকের বাইরে অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করি, যাতে করে এই পড়াটা এনজয়েবল হয়, বুঝছো? মাঝে মাঝে ওই যে আমি যতগুলা ক্লাস নিছি বেশিরভাগ ক্লাসে হয়তো বা কোনো একটা গল্প বলছি, অথবা হচ্ছে তোমার মানে কিছু না কিছু বলার চেষ্টা করি, যাতে করে পড়াটা এনজয়েবল হয়, বুঝছো? নইলে ধরো যে একদম ওই জায়গাটা নিয়ে থাকলে মানে একটা জায়গায় থাকলে সেটা মানে ই হয় না, মানে কি বলবো যে কাঠখোট্টা লাগে, খুবই কাঠখোট্টা লাগে, বুঝছো? এজন্য আমি অনেক জিনিস দেখানোর চেষ্টা করি। দেখো, তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে ডেথ বেড। হুম, ডেথ বেড, এটা লিখছেন হচ্ছে ইমাম আল গাজালি। হ্যাঁ, উনি লিখছেন, ওনার নাম শুনছো?
ভাই মাত্র শুনলাম। কি বলো? মুসলিম মানে মুসলিম বিশ্বের অন্যতম একজন সাহিত্যিক, ওনার নাম শোনো নাই? জি ভাইয়া, শুনছি আগে থেকে। শুনি নাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার এটা ট্রান্সলেট করছে হচ্ছে মার্টিন লিংস। হুম, উনি ট্রান্সলেট করছে আর কি, লিঙ্কস। ইংরেজিতে ট্রান্সলেট করছে। তো আমরা এই কবিতাটা দেখবো, হ্যাঁ, খুবই ভালো লাগবে, দেখো। ডেথ বেড। আচ্ছা আলী। ডেথ মানে কি? মৃত্যু। বেড মানে কি? মৃত্যু। বেড মানে হচ্ছে বিছানা। ডেড বেড মানে হচ্ছে মৃত্যু শয্যা। মৃত্যু শয্যা, একজন মানুষ যখন একদম মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুর একদম আগ মুহূর্তে থাকে, অথবা ধরো যে মারা যায়, মারা যাওয়ার পরে যে জায়গাটাতে থাকে, এটাকে বলা হচ্ছে ডেড বেড, মৃত্যু শয্যা। ঠিক আছে? ধরো যে কখন কোনো মানুষ যদি জি। মারা যায়, তাকে একটা জায়গায় রাখে না, হ্যাঁ, তাকে জি একটা ভাই, জায়গায় রাখে। রাখে না। জি ভাই, রাখে দেয়। যে জায়গাটাতে রাখে ওটা হচ্ছে ডেড বেড। আমাদের ওইখানে তোমার হচ্ছে কিছুদিন আগে একজন লোক মারা গেছে, মানে তোমার হচ্ছে আমাদের এলাকায় আর কি। আমি এই যে বন্ধের সময় যখন ছিলাম আর কি, রোজার কিছুদিন আগে বাসায় যখন ছিলাম, তখন একজন লোক মারা গেছে, হ্যাঁ। তো উনি হচ্ছে মানে আগে যেই জায়গাটাতে থাকতো, আগে যে জায়গাটাতে থাকতো, ধরে নাও একটা জায়গায়, এটার নাম হচ্ছে এ অথবা বি, ধরো যে জায়গাটার নাম হচ্ছে বি, ওই জায়গাটাতে থাকতো, ওইখান থেকে আমাদের এলাকায় আসতেছিল, মানে ধরো ঘুরতে আসতেছিল আর কি, ভোটের আগে ভোটের বন্ধ দিবে না, ওই ভোটের জন্য বন্ধের জন্য হইতেছে ঘুরতে আসতেছিল আর কি, যেহেতু কিছুদিন বন্ধ হয়েছে ঘুরতে আসতেছিল। তো আসার সময় পথে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করে এন্ড মারা যায় আর কি। অ্যাক্সিডেন্ট করে হইতেছে মারা যায়, মারা যাওয়ার পরে হচ্ছে তোমার বাসায় নিয়ে আসে আর কি। তো বাসায় নিয়ে আসে, নিয়ে আসার পরে তোমার হচ্ছে নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসে, নিয়ে আসার পরে হচ্ছে তোমার এই যে ইয়ের যে বাড়ির যে উঠান থাকে না, ওইখানে হচ্ছে ওই ব্যক্তিটাকে রাখা হয় আর কি, মারা যে গেছে ওনাকে রাখা হয়। তো রাখার পরে হইতেছে অনেকক্ষণ পর তোমার হইতেছে ওই ব্যক্তিটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, শরীরে অনেক রক্ত টক্ত মানে লেগে আছে আর কি। তো ওনাকে হইতেছে কয়েকজনে বলতেছে যে ঘরে নেবে, যেহেতু রোদ পড়ছে ঘরে নেবে। আর কয়েকজনে বলতেছে না, মানে যিনি মারা গেছে ওনাকে ঘরে নিয়ে লাভ কি আর। তো একটা জিনিস দেখো, মানুষ সে যদি বেঁচে থাকতো, মানে আসতেছিল, মানে ওই বাসাতেই আসতেছিল, ওই বাড়িতেই আসতেছিল, সে যদি বেঁচে থাকতো তাকে ঘরে নিত, আর হইতেছে বাবা মানে বাড়ির ভিতরে নিত। আর যে মারা গেছে তাকে হইতেছে মানে মানুষ ঘরে নিতে পর্যন্ত ভয় পাচ্ছে, ঘরে পর্যন্ত নিতে চাইতেছে না। সো মানুষ দেখছো কতটা অসহায়, তুমি মানে জীবিত আছো, তোমার একটা মানে কদর আছে, তুমি যদি মারা যাও তোমাকে বিছানা পর্যন্ত নিবে। সো ডেথ বেড মানে হচ্ছে মৃত্যু শয্যা। এই জিনিসটা এই যে এই কবিতাটাতে সুন্দরভাবে বলছে, দেখো। ডেথ বেড, মৃত্যু শয্যা, বা হচ্ছে আহ মানে মানুষ মারা যাওয়ার পরে যে একটা বিছানা থাকে, এটার কথা বলা হচ্ছে। সে সে মানে বলো, বলো আনটু ব্রেথরেন। ব্রেথরেন মানে হচ্ছে তোমার সহদয়রা, সহদয়রা বা ভাইয়েরা, বলো আমার ভাইদেরকে, বলো আমার ভাইদেরকে। এর মানে হচ্ছে বলো আমার ভাইদেরকে বা আমার সহদয়দেরকে বলো। হুম, সহদয় আর হচ্ছে আচ্ছা ব্রাদার, আর এটার ভিতরে পার্থক্য, হ্যাঁ, ব্রাদার আর ব্রেথরেন এই দুইটার ভিতরে পার্থক্য কি জানো? সহদয় মানেও তো হইতেছে ভাইরা, তাই না? হুম, সহদয় মানেও তো হচ্ছে ভাইরা, তাই না? হুম। ব্রাদার মানে জি ভাইরা ভাইয়া। না? ব্রাদার্স মানে কি ভাইরা না? জি ভাইয়া। ওকে, সো ব্রাদার মানে হচ্ছে ভাই, আর এই ব্রেথরেন মানে হইতেছে তোমার ভাইয়েরা। এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে ব্রাদার মানে হইতেছে তোমার একদম মানে কি বলবো, মায়ের পেটের ভাই আর কি, একদম আহ একই উরুস জাত সন্তান আর কি, একই উরুস জাত মানে ভাই যেটা আর কি। আর এই ব্রেথরেন মানে হচ্ছে তোমার ধর্মীয় দিক থেকে ভাই, যেমন ধর্মীয় দিক থেকে সকল মুসলিম একজন আরেকজনের ভাই না, সো ওই রকম। সো এখানে বলছে সে আনটু ব্রেথরেন, অর্থাৎ আমার ভাইদেরকে, আমার সহোদরদেরকে বলো, হুয়েন দে সি মি ডেড, যখন তারা আমাকে মৃত হিসাবে দেখে, যখন তারা আমাকে মৃত হিসাবে দেখে, তখন তুমি আমার ভাইদেরকে বলো, তুমি আমার ভাইদেরকে বললো, যখন তারা আমাকে কি হিসেবে দেখে, মৃত হিসাবে দেখে।
অ্যান্ড উইপ ফর মি, এবং আমার জন্য কান্নাকাটি করে। অ্যান্ড উইপ ফর মি, এবং আমার জন্য কি করে? কান্নাকাটি করে। লেমেন্টিং মি ইন স্যাডনেস। লেমেন্টিং, লেমেন্টিং মানে হইতেছে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করা। ওই যে দেখবা যখন মানুষ মারা যায় অনেক জোরে জোরে কান্নাকাটি করে না? জি মানে ভাইয়া। ওই যে মানে কি বলবো, গ্রামে হইতেছে গীত গাওয়ার মতো করে কান্নাকাটি করে না? জি ভাইয়া। ওইরকম করে কান্নাকাটি করে না? ওইটা লেমেন্টিং মি ইন স্যাডনেস, অর্থাৎ আমার দুঃখে বা আমি যে মারা গেছি এই দুঃখে যখন তারা কান্নাকাটি করে, যখন তারা ব্যথা অনুভব করে, হ্যাঁ, তখন আমার ভাইদেরকে তুমি বলো। এটা বলতেছে এই দুই লাইনে, কি বুঝছো? যখন আমি যখন হইতেছে আমার মৃত্যু দেখে আমার ভাইয়েরা ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করে, তারপরে হচ্ছে তাদের ভিতরে স্যাডনেস স্পর্শ করে, তাদের ভিতরে দুঃখ অনুভব হয়, তখন তুমি আমার ভাইদেরকে বলো। এর মানে হচ্ছে এটা, বুঝছো? এই দুই লাইনের মানে বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমার ভাইদেরকে কি বলো, কি বলতে বলছে দেখো। থিঙ্ক, থিঙ্ক মনে করো, চিন্তা করো। ই মানে হচ্ছে এটা ইউ এর মানে শর্ট ফর্ম, ওয়াই ও ইউ, হ্যাঁ, এই ইউ এর শর্ট ফর্ম। থিঙ্ক কি মানে তুমি চিন্তা করো, তুমি মনে করো, তুমি মনে করো, আই অ্যাম দিস কর্পসি, আই অ্যাম দিস কর্পসি। অর্থাৎ তুমি মনে করো, তুমি কি মনে করো? তুমি মনে করো যে এটা আমার মৃতদেহ। এই যে মানুষটা যখন মারা যায় মানুষের শরীর দেখে মনে হয় না যে সে মারা গেছে, এটা বলতেছে। তুমি মনে করো যে এটা আমার মৃতদেহ। ইউ আর টু বেরি, অর্থাৎ তুমি এটাকে কবর দিতে যাও, তুমি এটাকে কি করতে যাও? কবর দিতে যাও। তুমি এটাকে একদম নিঃশেষ করে দিতে চাও, তুমি এটাকে একদম মানে পুড়ায় দিতে চাও। তুমি তখন কি করো? এটাকে পুড়ায় দিতে চাও আর কি। সো তুমি মনে করো যে এটা হচ্ছে আমার মৃতদেহ এবং তুমি এটাকে কবর দিতে যাও। আই সোয়ার বাই গড, অর্থাৎ আমি আল্লাহর শপথ করে বলছি, আমি সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমি আমার প্রভুর শপথ করে বলছি, দিস ডিড ওয়ান ইজ নট আই, এই মৃতদেহ, এই মৃত শরীর, এটা আমি নই। এতটুকু কি বুঝছো? জি। জি জি ভাইয়া। প্রথম দুই লাইনে কি ভাইয়া। বলতেছে? প্রথম দুই লাইনে বলতেছে যে আমি যখন মানে মুমূর্ষু অবস্থায় থাকি, আমি সরি আমি যখন মৃত অবস্থায় থাকি, তখন তা আমার জি। ভাইয়েরা আমার এই দেখে কান্নাকাটি করে, তখন তুমি তাদেরকে বলো। এতটুকু বলতেছে। তারপরে বলতেছে যে হচ্ছে তারা মনে করে, অর্থাৎ আমার ভাইরা যারা আছে তারা মনে করে যে আমি মৃত, তারা আমাকে কবর দিতে চায়, বাট আমি আল্লাহ শপথ করে বলছি, আমি সৃষ্টিকর্তার শপথ করে বলছি, এই মৃতদেহ আমি নই। এতটুকু বুঝছো না বুঝো নাই? বুঝছি। ওকে, ফাইন। জি ভাইয়া। I in the spirit am. I in the spirit am. Okay. And this, my body, my dwelling was my garment for a time. I in the spirit am. অর্থাৎ I মানে আমি, in the spirit am অর্থাৎ আমি এই মানে ইয়ের মধ্যে, কি বলে যে এই বসন্তের মধ্যে, স্পিরিট বসন্তের মধ্যে, হ্যাঁ, বসন্তের মধ্যে, আমি এই বসন্তের মধ্যে। মানে এই যে মানুষ যখন মারা যায় তখন হচ্ছে মানে দুঃখ হইলেও একটা ইয়ের অনুভব থাকে না, মানে এক ধরনের অনেক মানুষ সমাগত হয় না, এটাকে বলছে। সো আমি এই বসন্তের মধ্যেও বা এই দুঃখের মধ্যেও এই কষ্টের মধ্যেও এই মানে এই একটা সিচুয়েশনের মধ্যেও, অ্যান্ড মাই বডি, অ্যান্ড দিস মাই বডি, এবং আমার এই বডি, আমার এই শরীর, হ্যাঁ, মাই ডিওয়েলিং অর্থাৎ আমার বাসস্থান। বাসস্থান বলতে কি বোঝাচ্ছে? তার যে শরীর আছে, তার যে দেহ আছে, তার যে মানে বডি আছে, এই বডিটাকে বোঝাচ্ছে। মাই ডিওয়েলিং আমার বাসস্থান, ওয়াজ মাই গার্মেন্ট অর্থাৎ এটা ছিল আমার কি? গার্মেন্ট। গার্মেন্ট মানে পোশাক। ফর আ টাইম, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমার যে বডি আছে, আমার যে বডি আছে, বুঝছো? আমার যে বডি আছে এটা কিছু সময়ের জন্য কি হিসেবে উপস্থাপন হয়েছে? কাপড় হিসেবে, কাপড় গার্মেন্ট হিসেবে উপস্থাপন হয়েছে। বুঝো নাই? ধরো আমাদের যে দেহ আছে, আমাদের যে শরীর আছে, এটাকে ঢেকে রাখে কে? কাপড় পোশাক। দিয়ে ঢেকে রাখে না? তাই তো। জি বা ভাইয়া। ধরো একটা বক্সের ভিতরে মানে কোনো একটা মানে কি বলবো যে একটা চিঠি, ওই চিঠিটা ঢেকে রাখে কি দিয়ে? যখন তুমি কাউকে পাঠাবা, বক্সে দিয়ে ঢেকে রাখো না? জি ভাই বুঝছি। সেম ভাবে আমাদের যে দেহটা আছে, হ্যাঁ,
বা হচ্ছে আমাদের যে শরীর আছে এটা কাপড় দিয়ে ঢেকে রাখে, সো কাপড়ের মতো এটা হইতেছে ঢেকে রাখছে, আমার যে শরীর এটা ঢেকে রাখছে। এটা কিরকম ভাবে বলতেছে, বুঝো, একটু বোঝার চেষ্টা করো। এটা বলতেছে যে এই যে আমার যে আত্মা আছে, আমার যে সোল আছে, হ্যাঁ, আমার যে সোল আছে, আমার যে আত্মা আছে, আমার যে রুহ আছে, এই রুহটাই হচ্ছে আসল। আর বাকি উপরে যে আমার বডিটা আছে, আমার যে বাকি উপরে বডিটা আছে, আমার যে শরীরটা আছে, এই শরীরটা হচ্ছে কিসের মতো, কাপড়ের মতো, ওই আমার আত্মাটাকে জাস্ট ঢেকে রাখছে। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া শরীর যেরকম, সরি, তোমার হচ্ছে শরীরকে যেরকম কাপড় দিয়ে ঢেকে রাখে, সেম ভাবে আমার যে আত্মাটা আছে, আমার যে সোলটা আছে, আমার যে তোমার হচ্ছে কি আছে, আমার যে সোল আছে, আমার যে আত্মা আছে, এটাকে ঢেকে রাখছে কি দিয়ে? এটাকে ঢেকে রাখছে হচ্ছে তোমার এই যে আমার বডি দিয়ে, আমার যে মানে দেহ, এই দেহ দিয়ে। বুঝছো? বুঝছি ভাইয়া। ওকে জি ফাইন। ভাইয়া। তারপরে দাঁড়াও, 1 মিনিট। ওকে, দেখো তারপরে কি বলছে। আই এম আ ট্রিজার, অর্থাৎ আমি একটা রত্ন, আমি একটা রত্ন, হ্যাঁ, আমি একটা ট্রিজার। ওকে, হিডেন, ডেকে রাখা হয়েছে, ডেকে রাখে। আই ওয়াজ ব্রেন্ট, মানে এটাকে, মানে আমি যে একটা রত্ন, আমি যে একটা রত্ন, বুঝছো, এটাকে লুকিয়ে রাখা হয়েছে, এটাকে কি করা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আমার যে ভিতরে সোল আছে, আমার যে আত্মা আছে, আমার যে জ্ঞান আছে, এটাকে কি করা হয়েছে, এটাকে হচ্ছে তোমার রত্নর মতো করে, রত্নের মতো করে একদম ঢেকে রাখা হয়েছে। দিস টেলিসম্যান অফ ডাস্ট, অর্থাৎ এটা হচ্ছে তোমার হচ্ছে ধুলির তাবিজ, মানে বলছে ধুলির তাবিজ। টেলিসম্যান অফ ডাস্ট, অর্থাৎ ডাস্ট মানে ধুলি, ধুলির যে মানে টেলিসম্যান, টেলিসম্যান মানে হইতেছে মানে কবিরাজ আর কি, হ্যাঁ, বা হচ্ছে তোমার তাবিজ। এটা হচ্ছে ধুলির তাবিজ বা ধুলির কবিরাজ। হুয়ারিন, হুয়ারিন, যেখানেই আই সাফার, আমি হচ্ছে ভুগেছিলাম, যেখানে আমি হইতেছে ভোগান্তির মধ্যে পড়ছিলাম, যেখানে আমি ভোগান্তির মধ্যে পড়ছিলাম, এটা হচ্ছে তোমার তাবিজ হিসেবে কাজ করছে আর কি। দেখবা, তুমি যখন কষ্টের মধ্যে থাকবা, তুমি যখন কষ্টের মধ্যে থাকবা, তোমার যে আত্মা আছে, তোমার যে সোল আছে, তোমার যে রুহ আছে, সেটাও কষ্ট অনুভব করবে। আবার তুমি যখন আনন্দের মধ্যে থাকবা, তুমি একটা মানে বাহ্যিক ভাবে বা দৃশ্যমান ভাবে তুমি যখন কোনো একটা কিছু পাবা, তখন তোমার যে এই যে ভিতরে সোল আছে, তোমার যে ভিতরে আত্মা আছে, সেটাও অদৃশ্য ভাবে আনন্দ অনুভব করবে, এটাই বলতেছে। আই এম প্রেরণ, আই এম এ প্রেরণ, শেল ইমপ্রিজেন্ট মি, অর্থাৎ আমি একটা কি, আমি একটা মুক্তামণি, আমি হচ্ছে একটা মুক্তা, আমি একটা মুক্তা। আসেল, আসেল অর্থাৎ হচ্ছে একটা শ্বাস। ওই যে মুক্তা, মুক্তা আছে না, মুক্তা, মুক্তাকে ডেকে রাখে কি দিয়ে, শ্বাস দিয়ে ডেকে রাখে না? হুম, মানে ধরো ওই যে প্রত্যেকটা জিনিসের আসল জিনিস যেটা থাকে ওইটা কি ডেকে রাখা হয় না? বুঝতেছো না মনে হয়। ধরো, জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। বুঝছি। ধরো যে হচ্ছে তোমার কি বলে যে এই যে মানে শামুক যে দেখবা, ওইটা বাইরে কিন্তু একটা সুন্দর আবরণ দিয়ে ভিতরের যে সূক্ষ্ম জিনিসটা আছে ওইটাকে ঢেকে রাখা হয়। প্রত্যেকটা জিনিসই বাইরে একটা আবরণ দিয়ে ভিতরের সুন্দর জিনিসটা ঢেকে রাখা হয়। বুঝছো? এই যে তোমরা যে ফোনে বেড কভার ইউজ করো, বেড কভার কেন ইউজ করো, ভিতরে যাতে সুন্দর থাকে, তাই না, ভিতরে যাতে কোনো সমস্যা না হয়, যাতে যত ময়লা আবর্জনা আছে যাতে বাইরেই লাগে যায়। বুঝো নাই? জি জি ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। এইভাবে কবি বলতেছে যে আমি হচ্ছে একটা মুক্তা, আমাকে ডেকে রাখা হয়েছে কি দিয়ে, এই যে মুক্তার যে শ্বাস আছে, এই শ্বাস দিয়ে আমাকে ডেকে রাখা হয়েছে। অর্থাৎ এই যে এখানে পেরল, পেরল বলতে বোঝানো হইতেছে তার সোল, তার সোল, তার আত্মা। আর এটাকে ডেকে রাখা হয়েছে কি দিয়ে, শিল দিয়ে। ওকে, বাট লিভিং ইট অল ট্রেলস আই হ্যাভ লিভড, অর্থাৎ সকল ট্রেইলস হচ্ছে আমি লিভ করছি, সকল ট্রেইলস, ট্রেইলস মানে হচ্ছে তোমার সকলে যে দুঃখ দুর্দশা এগুলা ধরো লিভ করছি আর কি। ওকে, আই এম আ বার্ড, আমি একটা পাখি,
and this was this was once my case, মানে সে বলতেছে আমি একটা কি পাখি, আমি একটা হচ্ছে তোমার পাখি, আমি একটা বার্ড। এবং এই যে আমার মানে এই যে আমি ভার্ব, এই ভার্বটাকে ডেকে রাখা হয়েছে কি দিয়ে, কেস দিয়ে, খাঁচা দিয়ে, খাঁচা দিয়ে ডেকে রাখা হয়েছে। এখানে বার্ড বলতে কি বোঝাচ্ছে? এখানে বার্ড বলতে বোঝাচ্ছে তার যে সোল আছে, তার যে রূহ আছে, তার যে আত্মা আছে, এটাকে ডেকে রাখা হয়েছে কি দিয়ে? এটাকে ডেকে রাখা হয়েছে কেস দিয়ে, খাঁচা দিয়ে। বুঝছো? জি। ওকে। খাঁচা দিয়ে পাখিকে আচ্ছা। যেরকম সুরক্ষা দেওয়া হয়, পাখিকে যেরকম খাঁচার ভিতরে রেখে সুরক্ষা দেওয়া হয়, সেম ভাবে আমাদের যে ভিতরে রূহ আছে, আমাদের যে ভিতরে আত্মা আছে, এটাকে সুরক্ষা দেওয়া হয়েছে কি দিয়ে? আমাদের যে বাইরের আবরণ আছে, আমাদের বাইরের যে বডি আছে, এই বডি দিয়ে। বুঝছো? বুঝো নাই? জি, বুঝছি। বাট আই হ্যাভ ফ্লোন, কিন্তু আমি উড়েছি। লিভিং ইট অ্যাজ, হ্যাঁ, লিভিং ইট অ্যাজ আ টোকেন, অর্থাৎ এটাকে রেখে, রেখে আমি উড়েছি, অর্থাৎ মানে খাঁচাকে রেখে আমি উড়ছি, এটা বলতেছে। আই প্রেজ, আমি প্রশংসা করি গড, সৃষ্টিকর্তার, অর্থাৎ আমি সৃষ্টিকর্তার গুণগান গাই, আমি সৃষ্টিকর্তার প্রশংসা করি। হু হ্যাজ সেট মি ফ্রি, যিনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আমাকে যিনিকে মুক্ত করে দিয়েছেন। এই যে তুমি যেখানে চাও যাইতে পারো, যেখানে চাও যেটা ইচ্ছে করতে পারো, তুমি চাইলে ভালো জিনিসও করতে পারো, খারাপ জিনিসও করতে পারো। ইউ ক্যান ডু এভরিথিং হোয়াট ইউ উড লাইক টু ডু ইন ইউর লাইফ। দিস ফ্রিডম হ্যাজ বিন গিভেন ফ্রম গড, তাই না? জি সো ভাইয়া। জি। এই যে তুমি চাইলেই সবকিছু করতে পারো, এর জন্য হচ্ছে কবি নিজে ইয়েকে মানে সৃষ্টিকর্তা প্রশংসা থেকে মানে প্রশংসা করতেছেন বা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন আর কি। অ্যান্ড মেড মি ফ্রি, এবং মেড ফর মি আর ডিউইলিং, এবং যিনি আমার জন্য বাসস্থানের মানে বসবাসের একটা জায়গা তৈরি করে দিয়েছেন। ইন দ্য হেভেনলি হাইটস, অর্থাৎ একটা হচ্ছে হেভেনলি হাইটস। ওকে। ইরা নাও আই ওয়াজ আ ডেড ম্যান ইন ইওর মাইন্ডস, অর্থাৎ তোমরা মনে করতে পারো, এখন তোমরা মনে করতে পারো আমি একটা মৃত মানুষ, আমি একটা মৃত মানুষ। বাট কিন্তু আই হ্যাভ কাম টু লাইফ, কিন্তু আমি জীবনের কাছে এসেছি। এন্ড ডিফোর্ট মাই থ্রোট, এবং হচ্ছে আমার থ্রোট যেটা আছে এটাকে হচ্ছে করে দিছি আর কি, কি বলে যে বিস্তৃত করে দিছি, বিস্তৃত করে দিছি। সো এর মানেটা কি? এই কবিতাটা আমি একটু সামারি করে বলতেছি, হ্যাঁ। কবিতাটা সামারি হচ্ছে, তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো এই নিথর দেহটা আমি, যাকে তোমরা মাটির গভীরে শুইয়ে দিতে যাচ্ছ, তো যাকে তোমরা মাটির গভীরে রেখে দিতে যাচ্ছ, তুমি কি ভাবতেছো এই দেহটা আমি? না, আমি সৃষ্টিকর্তার শপথ করে বলতেছি, এই শীতল শরীর আমি নই, আমি আত্মা, আমি সোল। দেহ ছিল কেবল আমার অস্থায়ী পোশাক, অর্থাৎ এই যে দেহ, শরীর, এটা হচ্ছে একটা অস্থায়ী পোশাক, সময়ের ক্ষণিক পরিধান, এটা ছিল সময়ের একটা ক্ষণিক পরিধান। এই ধূলির তাবিজে আমি বাস করেছি, যন্ত্রণার আগুনে পড়েছি, তবু অন্তরে লুকিয়েছিল অমূল্য রত্ন। আমি এই গুপ্তধন মাটির নিচে গোপনে শায়িত ছিলাম। আমি এক মুক্ত শ্বাসের আধারে বন্দী। এই যে মুক্ত, ফেরল বলছে না মুক্ত, আমি একটা মুক্ত শ্বাসের আধারে বন্দী। আর সেই খোল ভেঙেছে, বন্ধন ছিন্ন হয়েছে। অর্থাৎ দেখো কবি বলতেছে যে আমি হচ্ছে একটা মুক্ত, আমি হইতেছে এই যে মানে পৃথিবীতে ইয়ের ভিতরে আটকা ছিলাম, কি বলে যে আমরা হইতেছে পৃথিবীতে এই শ্বাসের ভিতরে আটকা ছিলাম, কিন্তু আজকে এই ইয়েটা খুলে গেছে, বন্ধনটা খুলে গেছে। আমি এক পাখি, দেহ ছিল আমার খাঁচা, আজ আমি ডানা মেলে উড়েছি, খাঁচাটিকে ফেলে এসেছে স্মৃতির মতো। আমি সেই প্রভুর প্রশংসা করি, যিনি আমাকে মুক্ত করেছেন, স্বর্গীয় উচ্চতায় আমার জন্য গড়েছেন নতুন আভাস। সো এটাই, হ্যাঁ, মানে এই কবিতাটার মূল থিমটা হচ্ছে যে এই যে মানুষ মারা যাওয়ার পর আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ব্যথিত হই। সো ধর্মে বলা হচ্ছে কি যে মানুষের কখনো কোনো মানে হারই নাই, জাস্ট
মানে পৃথিবীতে মানুষ আসছে এন্ড হচ্ছে একদিন চলে যাবে, চলে যাওয়ার পর আবার মানুষের দেখা হয়ে যাবে। সো এটাই আর কি বলতেছে যে আমি যে মানে মারা যাব, তোমরা যে মনে করতেছো যে এটা আমার দেহ, আসলে এটা একটা পোশাক, এটা একটা কেস, বার্ডের একটা কেস, এটা একটা হচ্ছে মুক্তার, এটা হচ্ছে মুক্তার একটা শ্বাস, নাথিং এলস। আসল যে জিনিসটা, এটা হচ্ছে অদৃশ্য, এটা হচ্ছে আত্মা, এটা হচ্ছে সোল। আসল যে জিনিসটা ওটা হচ্ছে আত্মা, ওইটা হচ্ছে তো সৃষ্টিকর্তার কাছে চলে যাবে। এই যে দেখবা যখন মানুষের রূহ কবজ করা হবে তখন কি হবে, তখন হচ্ছে যে আসল যে আত্মাটা আছে সেটা তো সৃষ্টিকর্তার কাছে চলে যাবে। আর বাইরের যে আবরণটা আছে, এটা মানুষ এটা মানুষ হচ্ছে কবর দিয়ে ঢেকে দেবে। কারণ কবর দিয়ে যদি না ঢেকে দেয় তাহলে হচ্ছে মানুষের দেহ, এটা হচ্ছে মানে একটা সময় হচ্ছে তোমার কি বলো পচে যাবে, গন্ধ বের হবে এরকম। তো এই জন্য হচ্ছে এটাকে ঢেকে দিবে। আর আসল যে আত্মা, আসল যে জিনিস, ওইটা তো মানে সৃষ্টিকর্তার কাছে চলে যাবে। এজন্য কবি বলতেছেন যে তোমরা মনে করতেছো এটা আমার দেহ, নো, দিস ইজ আ কেস অফ বার্ড, দিস ইজ আ কেস অফ বার্ড। তারপর দিস ইজ শেল অফ পেরল, নাথিং এলস। বুঝতে পারছো? মানে কবিতার মর্ম এইটা বুঝতে পারছো, মানে থিমটা বুঝতে পারছো, সামারিটা বুঝতে পারছো যে আসল জিনিস হচ্ছে যে আমাদের আত্মা। মানে এই যে বাইরের যে আবরণ, এটা হচ্ছে একটা পোশাকের মতো, এটা জাস্ট একটা পোশাকের মতো। মানে আমাদের যে দেহটা, এটা জাস্ট একটা পোশাকের মতো, এটা আত্মাটাকে জাস্ট দেখে রাখছে, আর কিছুই না। বুঝতে পারছো না পারো? জি ভাইয়া, অনেক সুন্দর বুঝছি কবিতা। ভাইয়া। ওকে ফাইন। সো এটাই আর কি, মানে ইন্টারেস্টিং ছিল না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে মিটিং কেটে যাবে। তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো, এটা তোমাদের বইয়েরই পড়া। হ্যাঁ, তোমাদের বইয়ের হচ্ছে ওই যে ইন্টারমিডিয়েটের যে বই আছে ওইটা থেকেই আর কি। দেখো দেখাচ্ছি, এই যে ইন্টারমিডিয়েটের বই, জি ভাইয়া। ইংলিশ ফর টুডে, এইচএসসি আনালিম। আচ্ছা, তোমাদের কোনো মানে কোশ্চেন বা কোনো কিছু থাকলে বলতে পারো। নেই ভাইয়া। জি না ভাইয়া। ওকে, মানে তোমাদের কাছে একটু শুনি যে এই যে কয়দিন যে তোমাদের মানে বেশিরভাগ ক্লাস তো শেষ হয়ে গেছে, ধরো যে হচ্ছে 20টা মতো ক্লাস, এর ভিতরে মোটামুটি 16টা বা 15টা মতো হয়েই গেছে। সো এই ক্লাসগুলোতে তোমাদের মতামত কি, মানে আমি কতটুকু পড়াইতে পারতেছি বা তোমরা কতটুকু বুঝতে পারতেছো, বা আদৌ তোমাদের লাভ হচ্ছে কিনা, এগুলা নিয়ে তোমাদের কোনো মতামত কি জানাও। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, আলহামদুলিল্লাহ, বাকিরা জানাও। জি ভাইয়া, আপনার ক্লাসগুলো অনেক ইফেক্টিভ। এমনকি বাচ্চাদের মতো যে বোঝান না, এই জিনিসটা খুব ভালো হ্যাঁ লাগে। ভাইয়া। আচ্ছা, তোমরা তো বাচ্চাই, বাচ্চাদের মতো করে বুঝাই, মানে কি বাচ্চা না? ভাইয়া তারপরেও এতটা বাচ্চা না আমরা, আপনি যেভাবে পড়ান একটা ছোট বাচ্চা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো মানে আর এই ভাইয়া থাকলে। আপনার উদাহরণগুলো অনেক ভালো। হ্যাঁ, মানে এগুলো আমি বলি কেন, দেখো যে মানে মনে বোরিং রাখতে লাগে না অনেক ভাইয়া হেল্পফুল আপনার হবে। ক্লাস? হ্যাঁ, মনে রাখতে অনেক এনজয় করে। হেল্পফুল হবে, মনে জি রাখতে অনেক ভাইয়া। জি সহায়ক হবে আর ভাইয়া। কি, বুঝছো? আর মানে এই ক্লাসটা ধরো যে জাস্ট পড়ায় যাইতেছি, যদি মানে একটু মজা না লাগে তাইলে হচ্ছে খুবই বোরিং লাগে, সো এই জন্য একটু বলা হয় আর কি। জি ভাইয়া। আর ভাইয়া আমাদের এই ব্যাচে জাস্ট একটা এক্সাম নেওয়া হয়েছিল, আর কি এক্সাম নেবেন না? হ্যাঁ হ্যাঁ, এক্সাম নিবো, এক্সাম নিবো। তোমাদের হচ্ছে যখন এমসিকিউ গুলো সলভ করাবো না, তখন এক্সাম নিবো, বুঝছো? তখন এক্সাম নিবো, মানে একটা করে ক্লাসে এমসিকিউ সলভ ভাইয়া, করবো এন্ড এক্সাম, একটা ক্লাসে এমসিকিউ সলভ করবো এন্ড এক্সাম, এইভাবে। ভাইয়া ঠিক আছে। এমসিকিউ একটু বেশি বেশি সলভ করাবেন, হুম হুম, তাহলে যে ভালো হয়। মানে জাস্ট কয়েকটা ক্লাস আছে শেষ করে তারপরে এমসিকিউ